আচ্ছা, নামাজ পড়ে আসছেন আশা করছি সবাই। তাহলে এখন যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে কাটা গায়ে নুনের সেটা দেওয়া, সেটা হচ্ছে টু অ্যাড ইনসাল্ট টু ইনজুরি, অর্থাৎ ব্যথার মধ্যে আবার আরো ব্যথা দেয়া। সেক্ষেত্রে যখন বলা হচ্ছে টু অ্যাড ফুয়েল টু ফায়ার, এটা এতটুকু কি আমরা লিখেছিলাম? জি স্যার। ওকে, এরপরে খাল কেটে কুমির আসা। খাল কেটে কুমির আসা, টু ব্রিং অন ক্যালামিটি বাই ওয়ান্স ওন ইমপ্রুডেন্স, অর্থাৎ কারণ নিজের কোন একটা ইচ্ছায়, স্ব ইচ্ছায় বা স্বেচ্ছায় সে আরো একটা মানে ইয়েকে নিয়ে আসছে আর কি, কোন একটা মানে কি বলে বিপদকে সে ডেকে নিয়ে আসছে, তাই তো? তাহলে খাল কেটে কুমির আনা যখন বলা হচ্ছে টু ব্রিং অন ক্যালামিটি বাই ওয়ান্স ওন ইমপ্রুডেন্স, ইমপ্রুডেন্স মানে কি নিজের নিজের স্বেচ্ছায়, এবং ক্যালামিটি মানে কি কোন একটা দুর্ভাগ্য বা কোন একটা মহামারী বা কোন একটা কঠিন কিছু। তো সেক্ষেত্রে এটা লিখে ফেলেন, টু ব্রিং অন এ ক্যালামিটি বাই ওয়ান্স ওন ইমপ্রুডেন্স। হয়েছে? এরপরে যদি বলি ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া, টু মেক আ ফ্রুটলেস এফোর্ট, অর্থাৎ মানে থাকে না মাতবুরি টাইপের আর কি, টু মেক আ ফ্রুটলেস এফোর্ট, অর্থাৎ যে কোনো একটা এফোর্ট, এমন একটা এফোর্ট বানাচ্ছেন যে এফোর্টটা আসলে খুব একটা বেশি কি বলে যে ফ্রুটফুল না। সেক্ষেত্রে টু মেক আ ফ্রুটলেস এফোর্ট, সেটা হচ্ছে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া, এখানে ঘোড়া হবে, হ্যাঁ, ঘাড়া না। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া, টু মেক আ ফ্রুটলেস এফোর্ট, লিখে ফেলেন তো। জি স্যার। আচ্ছা, এরপরে যদি আমরা বলি এর পরেরটা, সেটা হচ্ছে নিজের বলই শ্রেষ্ঠ বল, সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। নিজের বলই শ্রেষ্ঠ বল, অর্থাৎ যে নিজেকে সাহায্য করে তাকে সৃষ্টিকর্তাও সাহায্য করে। এরপরে যদি বলি যে সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প, তাই তো? লিখেন তো। তাহলে নিজের বলই শ্রেষ্ঠ বল, বা যে নিজেকে সাহায্য করে তাকে সৃষ্টিকর্তাও সাহায্য করে, যে নিজেকে সাহায্য করে তাকে সৃষ্টিকর্তাও সাহায্য করে। তাহলে যখন বলা হচ্ছে সেলফ হেল্প ইজ দা বেস্ট হেল্প, তাই তো? যে নিজেকে সাহায্য করে তাকে সৃষ্টিকর্তাও সাহায্য করে থাকে, সেলফ হেল্প ইজ দা বেস্ট হেল্প। এরপরে যদি যাই, এটা হয়েছে। জি স্যার। এরপরে যদি বলেন পাকা ধানে মই দেয়া, টু ডু আ গ্রেট ইনজুরি। পাকা ধানে মই দেয়া, তাহলে টু ডু আ গ্রেট ইনজুরি, অর্থাৎ কোন একটা ইনজুরি করা, কোন একটা কারণে কোন, যখন বলা হচ্ছে টু ডু আ গ্রেট ইনজুরি, সেটা হচ্ছে পাকা ধানে মই দেয়া। কারণ আমরা বলি না অনেক সময় যে তোমার পাকা ধানে মই দিতে কে বললো তোমাকে, যে তুমি ক্ষতি করেছো কারো। তাহলে টু ডু আ গ্রেট ইনজুরি, ইনজুরি মানে কি ক্ষতি, তো সেক্ষেত্রে টু ডু আ গ্রেট ইনজুরি হচ্ছে পাকা ধানে মই দেয়া, ঠিক আছে? এরপরে যদি বলি ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, লুক বিফোর ইউ লিপ।
ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, সেটা হচ্ছে লুক বিফোর ইউ লিভ। তাহলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, যাকে বলা যায় লুক বিফোর ইউ লিভ। এরপরে যদি বলি মৌনতাই সম্মতির লক্ষণ, সাইলেন্স ইজ হাফ কনসেন্ট। সাইলেন্স ইজ হাফ কনসেন্ট। এই কনসেন্ট মানে কি? কনসেন্ট মানে হচ্ছে সম্মতি। এই কনসেন্ট মানে হচ্ছে সম্মতি। ঠিক আছে, ওইটা দিছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কনসেন্ট মানে হচ্ছে সম্মতি, এটা দুই পার্ট হয়ে গেছে। তাহলে কনসেন্ট মানে যদি সম্মতি হয় তাহলে সাইলেন্স ইজ হাফ কনসেন্ট, মানে যখন আপনি মৌন আছেন বা চুপ করে আছেন সেটা হচ্ছে হাফ কনসেন্ট দিয়েছেন, তাই তো? তাহলে মৌনতাই সম্মতির লক্ষণ। ঠিক আছে, তাহলে এটা নিয়ে ফেলেন। বা সাইলেন্স গিভস কনসেন্ট, বা সাইলেন্স গিভস কনসেন্ট, অর্থাৎ যখন চুপচাপ আছেন, চুপ থাকাটা অনেক সময় সম্মতি দেওয়ার লক্ষণ হিসেবে ব্যবহৃত হয়। হ্যাঁ, এটাই। তাহলে সাইলেন্স ইজ হাফ কনসেন্ট হয়েছে। জি স্যার। আচ্ছা, আমি আরো কিছু ট্রান্সলেশন নিচ্ছি, আমাকে একটু সময় দিবেন, একটু সময় দিবেন আমাকে। এবার আমরা আরো কিছু ট্রান্সলেশনে যাচ্ছি, যে ট্রান্সলেশন গুলো পরীক্ষার মধ্যে সচরাচর এসে থাকে, আমরা একটু চট করে লিখে ফেলবো। সেক্ষেত্রে প্রথমে যদি বলি চকচক করিলেই সোনা হয় না, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। আমরা অনেক জায়গায় দেখেছি এটা এসেছে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করিলেই সোনা হয় না। বা যা দেখতে বেশি ঝকঝকে চকমকে সেটা সবসময় ততটা বেশি ভ্যালুয়েবল নাও হতে পারে। কোনো মানুষ একা বসবাস করতে পারে না, নো ম্যান ক্যান লিভ অ্যালোন। কোনো মানুষ একা বসবাস করতে পারে না, নো ম্যান ক্যান লিভ অ্যালোন। কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, দ্য অথরিটি টুক হিম টু টাস্ক। তাহলে তিরস্কার করা মানে কি? টেকেন টু টাস্ক বা টেক টু টাস্ক। টেক টু টাস্ক এই কথাটার অর্থ হচ্ছে তিরস্কার করা। টেক টু টাস্ক হচ্ছে তিরস্কার, তিরস্কার করা, তাই তো? এরপরে যদি বলি তাকে তিরস্কার করা হয়েছিল, হি ওয়াজ টেকেন টু টাস্ক। তাকে তিরস্কার করা হয়েছিল, হি ওয়াজ টেকেন টু টাস্ক। তাহলে কেউ যখন কাউকে তিরস্কার করে সেক্ষেত্রে তাকে বলা যায় হি ওয়াজ টেকেন টু টাস্ক। সে ধূমপান ছেড়েছে, হি হ্যাজ গিভেন আপ স্মোকিং। সে ধূমপান ছেড়ে দিয়েছে, তাহলে হি হ্যাজ গিভেন আপ স্মোকিং হচ্ছে কি? সে ধূমপান ছেড়ে দিয়েছে। তাহলে এটা লিখে ফেলেন তো। এখন সে ধূমপান ছেড়ে দিয়েছে না বলে যদি বলি সে নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে, হি হ্যাজ গিভেন আপ ইটিং। হি হ্যাজ গিভেন আপ ইটিং। আপনি যখন বলছেন সে আপনার পড়ালেখা ছেড়ে দিয়েছে, হি হ্যাজ গিভেন আপ স্টাডিং বলতে পারেন, তাই তো? আচ্ছা, লিখেছেন? জি স্যার। ওকে, এরপরে যদি আমি বলি তুমি কি কখনো বিদেশে গিয়েছো, হ্যাভ ইউ এভার বিন টু অ্যাব্রড? তুমি কি কখনো বিদেশে গিয়েছো, হ্যাভ ইউ এভার বিন টু অ্যাব্রড? এখন যদি আমি বলি তুমি কি কখনো অস্ট্রেলিয়াতে গিয়েছো, হ্যাভ ইউ এভার বিন টু অস্ট্রেলিয়া? তুমি কি কখনো কানাডাতে গিয়েছো, হ্যাভ ইউ এভার বিন টু কানাডা? তুমি কি কখনো বাংলাদেশে গিয়েছো, হ্যাভ ইউ এভার বিন টু বাংলাদেশ? তুমি কি কখনো খুলনায় গিয়েছো, হ্যাভ ইউ এভার বিন টু খুলনা? তুমি কি কখনো বিদ্যাবাড়িতে গিয়েছো, হ্যাভ ইউ এভার বিন টু বিদ্যাবাড়ি? যাই বলেন না কেন, হ্যাভ ইউ এভার বিন টু সিকোয়েন্সে এই যে কোনো সেন্টেন্সকে আপনি বসিয়ে দিতে পারেন। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স
মর্নিং সকাল থেকে যেহেতু বলা হচ্ছে, এখন সকাল থেকে না বলে যদি আমি বলতাম যে 3 ঘন্টা যাবত গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তাহলে কি হতো বলেন তো? বলতে পারবেন? 3 ঘন্টা যাবত গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আমি যদি বলতাম 3 ঘন্টা যাবত গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে কি হতো? ফর 3 আওয়ার্স। ফর হয় না, সিন্সটা কি বসে সিঙ্গুলারের ক্ষেত্রে, সিন্সটা বসে সিঙ্গুলারের ক্ষেত্রে, আর ফর বসে প্লুরালের ক্ষেত্রে, আমরা পড়েছিলাম তাই তো? সিঙ্গুলারে সিন্স এবং ফর বসে প্লুরালে। তাহলে যখন বলা হচ্ছে সিন্স মর্নিং ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং। এবং আমি যখন বলছি যে 3 ঘন্টা যাবত গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন ড্রিজলিং ফর 3 আওয়ার্স, অর্থাৎ 3 ঘন্টার কথা যখন বলা হচ্ছে সেটা একটা ফর বসে যায়, তাই তো? ফর। হ্যাঁ, রিঙ্কি আনমিউট করে দিয়েছে আপনাকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? আজকে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? জি স্যার, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, বলেন। এমনিতেই কথা বলার জন্য ফোন দিছিলাম। আচ্ছা হাত আচ্ছা, ছিল। ঠিক আছে, ফোন দিয়েছেন, ঠিক আছে। আপনি জুম ক্লাসে ফোন দিয়েছেন, এতক্ষণ ক্লাসে ছিলেন? জি ওকে, ঠিক আছে, তাহলে ফর 3 আওয়ার্স, এটা তো আপনি বুঝে, হ্যাঁ আপনি কমেন্ট করেছিলেন তো, ফর 3 আওয়ার্স। তাহলে যখন বলা হচ্ছে ইট হ্যাজ বিন ড্রিজলিং ফর 3 আওয়ার্স, সেটা তো আমরা কি কিসে পড়েছিলাম? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে পড়েছিলাম না? রিঙ্কি বলেন তো। রাইট ফ্রম আ ভার্ব ছিলাম আর রাইট ফর্ম অফ ভার্বেও পড়েছিলাম, হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনেও পড়েছিলাম, যখন ফর বসে কোথায়, টেন্সেও পড়েছিলাম, টেন্সেও পড়েছিলাম এই জিনিসটা, যে ফর হয়ে যাচ্ছে প্লুরাল। আচ্ছা, এই জিনিসটা কি আমি আপনাদের আপনাদের ব্যাচের শুরু থেকে আমি ক্লাস নিয়েছি? না স্যার, আমি যে এনটিআরসি এর ব্যাচে ভর্তি হয়েছিলাম তখন করছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, এই ব্যাচে কি শুরু থেকে আমি ক্লাস নেই নাই? ও আচ্ছা, তাহলে সিন্স এবং ফরের ব্যাপারটা কি আপনাদেরকে কখনো বলা হয়েছে? সিন্স এবং ফর, সিন্স এবং ফরের যে পার্থক্য বা মনে রাখার টেকনিক, একটু বলেন তো কমেন্ট করে, সবাই জানেন কিনা? এটা নিয়ে অনেক স্টুডেন্টরা কনফিউশন পড়ে কিন্তু। আচ্ছা, না না, ঠিক আছে, আমরা যদি সিন্স এবং ফরের পার্থক্যটা একটু দেখি। সিন্স সাধারণত বলা হয় পয়েন্ট অফ টাইম কে বোঝানোর ক্ষেত্রে, পয়েন্ট অফ টাইম। এবং আমি যখন বলছি ফর, সেটা হয়ে যায় পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ। সিন্সটা হচ্ছে পয়েন্ট অফ টাইম এবং ফর হচ্ছে পিরিয়ড অফ টাইম, তাই তো? তাহলে পয়েন্ট অফ টাইমের মধ্যে আপনার একটা সুনির্দিষ্ট পয়েন্ট থাকবে, মানে একটা সময়কে বোঝাবে, সেই সময়টাকেই বলা হবে। এবং পিরিয়ড অফ টাইম হচ্ছে একটা ডিউরেশন বোঝানো হবে, একটা কাজ একটা সময় থেকে শুরু হয়ে আরেকটা সময় পর্যন্ত চলছে। সিন্সের ক্ষেত্রে 5 AM, 3 PM, মর্নিং, নাইট, ইভিনিং সব বসবে, কিন্তু ফরের ক্ষেত্রে 5 আওয়ার্স, ফিউ ডেজ, ফিউ উইকস, এই সকল জিনিস বসে যায়। অর্থাৎ এই জায়গায় একটু খেয়াল করে যদি দেখি, সিন্সের যে সময়গুলো আছে, সিন্সের সময়গুলো, সিন্সের মধ্যে এস আছে, সিঙ্গুলারের মধ্যে এস আছে, এবং সিন্সের সময়গুলো দেখেন সিঙ্গুলার, 5 AM, 3 PM, মর্নিং, এগুলো সিঙ্গুলার সময়, এগুলো কি প্লুরাল সময়? সিঙ্গুলার সময়। এবং ফর যদি আপনি দেখেন, ফরের সময়গুলো কি প্লুরাল সময় যদি আপনি বলেন, তাহলে হয় না, ফরের সময়গুলো প্লুরাল। 5 আওয়ার্স, ফিউ ডেইজ, ফিউ উইকস প্লুরাল হয়ে থাকে। এখন যদি আপনি দেখেন এস যুক্ত সময়গুলোর ক্ষেত্রে ফর, আর সময় শেষে এস না থাকলে সিন্স বসে। সহজে যদি টেকনিক্যালি মনে রাখতে চান, যে সময় শেষে এস থাকলে, এস না থাকলে সিন্স, সময়ের শেষে এস না থাকলে সিন্স, এবং এস থাকলে, ফর বসে। তাহলে এটা হচ্ছে সালের সিন্স। ক্ষেত্রে, হ্যাঁ বলেন। সালের ক্ষেত্রে কি হবে? সালের ক্ষেত্রে যদি কোনো সিন্স, সাল সিন্স সময়, একটা এস নাই তো সময় শেষে,
তাই না? ধর ঠিক আছে। 1994 তাহলে 1994 কখনো বলে ফোর্স না, তাহলে সিন্স 1994। ঠিক আছে, সিন্স 1994 অর্থাৎ কোন একটা স্পেসিফিক সময়ের ক্ষেত্রে সিন্স বসে। এবার দেখেন জিনিসটা কত সহজ হয়ে যায়। ধরেন আমি বললাম হি হ্যাজ বিন স্টাডিং ড্যাশ 4 hours, 4 hours, এবং আমি যদি বলি হি হ্যাজ বিন স্টাডিং, হি হ্যাজ বিন স্টাডিং ড্যাশ মর্নিং, কোনটায় কোনটা হবে এবার দেখেন তো, খুব সহজে 1 সেকেন্ডে বের করে যায়, তাই না? ফর 4 hours আর নিচে সিন্স মর্নিং, হি হ্যাজ বিন স্টাডিং সিন্স মর্নিং। ওকে, এরপরে যদি যাই, তুমি কি কখনো বিদেশে গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু অ্যাব্রড? আচ্ছা, সে কলেরায় মারা গিয়েছে, সে আমার মনের মতো লোক, হি ইজ আ ম্যান আফটার মাই হার্ট। সে আমার মনের মতো লোক। আমি যদি মনের মতো লোক না বলে বলতাম যে এটি আমার মনের মতো একটি কলম, ইট ইজ আ পেন আফটার মাই হার্ট। এটি আমার মনের মতো একটি বই, ইট ইজ আ বুক আফটার মাই হার্ট। সেক্ষেত্রে আফটার মাই হার্ট হচ্ছে আপনার মনের মতো কোনো কিছুকে বোঝানোর ক্ষেত্রে। এরপরে সে কলেরায় মারা গিয়েছে, হি ডাইড অফ কলেরা। তাহলে ডাইড অফ হচ্ছে একটা রোগে মারা যাওয়া। তাহলে আমি যদি বলতাম সে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, তাহলে কি হতো? রাইট, বাই। বাই অ্যাক্সিডেন্ট। আমি যদি বলি বেশি খেয়ে মারা গিয়েছে, উইথ। আপনাদেরকে এটা পড়াই নাই আমি, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়িয়েছিলাম আমি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়িয়েছিলাম, বলেন তো? না, এটা তো, আরে এটা এই জিনিসটা আপনাদেরকে পড়াই নাই। আপনাদের ক্লাস কি আমি নেই নাই না, মানে আমি কি লাস্টের দিকে এসে নেওয়া শুরু করেছে এমন কিছু? রিঙ্কি তো আমার এনটিআরসি তে করেছেন, বাকি সবাই লাস্টের দিকে বলতে আমি শুরু করেছি কোত্থেকে? স্যার এই পেজে আপনার আহ, আগে একটা ক্লাস পাইছি আর এইটা আচ্ছা দুইটা আচ্ছা, ক্লাস। মানে দুটো মাত্র ক্লাস পেয়েছেন, তাই তো? আচ্ছা আসেন, এই জায়গার মধ্যে একটু আমরা দেখি ডাইড এর সাথে প্রিপোজিশন গুলো। ডাইড অফ, সেটা হচ্ছে রোগে মারা যাওয়া। ডাইড বাই, অ্যাক্সিডেন্টে মারা যাওয়া, মানে মরে গিয়েও শান্তি দিবে না। ডাইড ফ্রম, বেশি খেয়ে মারা যাওয়া। ডাইড ফর, দেশের জন্য মারা যাওয়া। এবং ডাইড ইন, দরিদ্রতায় মারা যাওয়া। ইন সেটা হচ্ছে দরিদ্রতায় মারা যাওয়া, দরিদ্রতায় মারা যাওয়া। এবার আসেন এটাকে টেকনিক্যালি মনে রাখার যদি চেষ্টা করি, ডাইড ইন, ডাইড বাই, ডাইড অফ, ডাইড ফ্রম, ডাইড ফর, এই জাতীয় সবগুলো জিনিসকে টেকনিক্যালি আসেন একটু দেখি। ডাইড অফ যদি বলি, সেটা একটা রোগে মারা যাওয়া। মনে রাখতে পারি কিভাবে টেকনিক্যালি যদি আমি বলি? ধরেন কারোর যদি কোনো একটা রোগ হয়, কোনো মানুষের যদি কোনো একটা রোগ হয়, সেই রোগটাকে একটা মানুষকে ধীরে 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 অফ করে ফেলে, তাই না? একটা রোগ একটা মানুষকে ধীরে ধীরে অফ করে ফেলে। তাহলে ডাইড অফ হচ্ছে কি, কোন একটা রোগের কারণে সে যদি মারা যায়। তাহলে ডাইড অফ হচ্ছে কোন রোগের কারণে কেউ যখন মারা যায়। তাহলে এরপরে দেখেন ডাইড বাই, অ্যাক্সিডেন্টে মারা যাওয়া। ধরেন আপনি ঈদের ছুটিতে গ্রামে যাচ্ছেন বা আপনার নিজের বাড়িতে যাচ্ছেন, তো এমন সময় আপনাকে জিজ্ঞেস করা হলো তুমি কিভাবে আসছো বা কোন পথে আসার চিন্তা করছো, বাই রোডে আসবা নাকি বাই এয়ারে আসবা, এরকম বলা হয় না, বাই রোড। তো বাই রোড কথাটা কি? একটা বাই মানে রাস্তাকে বোঝায়, তাই তো? তাই রাস্তাকে বোঝানোর ক্ষেত্রে যেহেতু বাই ব্যবহৃত হয়, অ্যাক্সিডেন্টটা কোথায় হয় বলেন তো? অ্যাক্সিডেন্ট কি ঘরের মধ্যে বসে থেকে হয়? রাস্তায় হয় আচ্ছা, রোডে অ্যাক্সিডেন্ট। তাহলে রাস্তায় যদি হয় অ্যাক্সিডেন্ট, তাহলে বাই অ্যাক্সিডেন্ট। ডাইড বাই অ্যাক্সিডেন্ট, রাস্তায় বাই অ্যাক্সিডেন্ট হয়। তাহলে যখন রাস্তায় অ্যাক্সিডেন্ট কে বোঝাচ্ছেন, সেটা হয়ে যাচ্ছে ডাইড বাই অ্যাক্সিডেন্ট।
ডাইড ফ্রম, বেশি খেয়ে মারা যাওয়া। বেশি খেয়ে মারা যাওয়ার ক্ষেত্রে ডাইড ফ্রম বসছে। আসেন তো দেখি, বেশি খেয়ে যখন কেউ মারা যাচ্ছে এই জায়গার মধ্যে সব থেকে বেশি অক্ষর কোন জায়গায় দেখেন তো? ডাইড ফ্রম, ডাইড বাই, ডাইড ইন, ডাইড ফর, ডাইড অফ, কোন জায়গায় বেশি অক্ষর? ফ্রম, রাইট, ফ্রম। রাইট, ফ্রম এ। তাহলে ফ্রম এর মধ্যে যেহেতু বেশি অক্ষর, তার মানে কি এই ভদ্রলোকের বেশি খাওয়ার প্রয়োজন, বেশি খেয়েছে, বেশি অক্ষর প্রয়োজন ছিল, তাই না? তাহলে বেশি অক্ষর, ভদ্রলোক বেশি খেয়েছে, বেশি খেয়ে মারা যাওয়া, ডাইট ফ্রম। ফর কথাটির অর্থ কি? জন্য না? আমি বলি না আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি, আই এম ওয়েটিং ফর ইউ। তাহলে ফর কথাটি যেহেতু জন্য, তাহলে ডাইট ফর হচ্ছে দেশের জন্য। কেউ যখন মারা যাচ্ছে এমন যখন বোঝায়, তাহলে ডাইট ফর হচ্ছে দেশের জন্য মারা যাওয়া, তাই তো? এরপরে যদি আমি বলি সেটা হচ্ছে ডাইড ইন। তাহলে এরপরে যখন আমি বলছি সেটা হয়ে যাচ্ছে ডাইড ইন। ডাইড ইন হচ্ছে দরিদ্রতায় মারা যাওয়া, তাই তো? তাহলে দরিদ্রতায় এই জায়গার মধ্যে যে অক্ষরগুলো আছে, অক্ষরগুলোর মধ্যে সব থেকে কম অক্ষর আপনি ইনের মধ্যে দেখবেন। এখন আপনি বলতে পারেন যে স্যার কেন, অফের মধ্যেও তো কম অক্ষর ছিল, বাইয়ের মধ্যেও তো কম অক্ষর ছিল, কিন্তু স্টিল একটা জিনিস যদি একটু চিন্তা করে দেখেন, অফের মধ্যে তো আমি রোগে অফ হয়ে গিয়েছে, বাইয়ের মধ্যে তো অ্যাক্সিডেন্টে বাই হয়ে গিয়েছে, কিন্তু যখন ইন বলছেন সেটা হচ্ছে সব থেকে কম অক্ষর আছে, তাই দরিদ্রতায় মারা যাওয়াকে বোঝাতে ডাইড ইন বসে। এবার আসেন তো একটু আমরা যদি মানে একটু দেখি পারি কিনা এই সব থেকে কনফিউজিং যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো আছে ডাইডের, সেগুলো আমরা দেখে ফেললাম। আমি যদি বলি হি ডাইড ড্যাশ ওভার ইটিং, হি ডাইড ড্যাশ কান্ট্রি, ফর, গুড। হি ডাইড ড্যাশ ক্যান্সার, এখনো পারেন নাই? অফ, হি ডাইড ড্যাশ অ্যাক্সিডেন্ট, বাই অ্যাক্সিডেন্ট, এক্স্যাক্টলি। হি ডাইড ড্যাশ পভার্টি, ইন প্রপার্টি, পভার্টি, এক্স্যাক্টলি। এটা হচ্ছে ইন, এটা হচ্ছে বাই, এটা হচ্ছে ফর, এটা হচ্ছে ওভার, ফ্রম, এটা হচ্ছে অফ। এবং এই জিনিসটা টেকনিক্যালি পড়ানোর কারণে দেখা গিয়েছে যে আমার স্টুডেন্টরা যারা আছেন, এটা প্রাইমারিতে এসেছিল, এনটিআরসি তে এসেছিল, কনফিউজিং জিনিস তো দিয়ে দেয় পরীক্ষার মধ্যে, আমার স্টুডেন্টরা একটাও ভুল করেন নাই। তো সেক্ষেত্রে এই জাতীয় যে জায়গাগুলো আছে, এই জাতীয় জায়গাগুলো এভাবে চাইলে আমরা করতে পারি। ঠিক আছে, ওভার ইটিং এর ক্ষেত্রে যখন বলা হচ্ছে ডায়েট ফ্রম হয়ে যাচ্ছে, বেসিক্যালি কোন একটা রিজন কে বোঝাতে আর কি ডায়েট ফ্রম হয়ে যায়। জি শাহরিয়ার, আনমিউট করে দিয়েছি। এরপরে যদি বলি, শাহরিয়ার কেমন আছেন? ভালো আছি স্যার, কেমন আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি বলেন। স্যার আমাদের যদি অ্যাপ্রোপ্রিয়েট এটার উপর যদি একটা ক্লাস নিতে অ্যাপ্রোপ্রিয়েট পজিশনের উপরে আরেকবার, এটা একটু মানে স্যার সার্ভিসে আপনার ক্লাস, বলবেন, এটা একটু সার্ভিসে বলবেন, তারা যদি আমার স্কেজুলের সাথে অ্যাডজাস্ট করে দেয় সেক্ষেত্রে অবশ্যই আমি নিতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে। স্যার আপনার কি স্যার আর মানে সামনে কোনো কিছু ক্লাস আছে এরকম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা বেসিক ইংলিশ যে পড়াবেন এরকম যদি এটা করতেন? এটা আসলে আমি জানি না, সার্ভিস ডিপার্টমেন্ট আমাকে আগের দিন রুটিনটা দিয়ে দেয় যে স্যার কালকে এই ক্লাস আছে, তো কালকে মানে আগের দিন দেখে আমি জানতে পারি যে এই ক্লাস আমার এর পরের দিন। বুঝতে পেরেছেন? ঠিক আছে। একটু সার্ভিস থেকে জেনে নিবেন আর কি। ওকে, তাহলে যখন বলা হচ্ছে সে সাঁতার দিয়ে নদী পার হলো, শি সোয়াম অ্যাক্রস দ্য রিভার। সোয়াম অ্যাক্রস মানে কি? তাড়াহুড়ো করে, দ্রুত পার করা কোনো কিছু। তাহলে সোয়াম অ্যাক্রস যখন বলছেন সেটা হচ্ছে তাড়াহুড়ো করে, দ্রুততার সাথে, মানে গতির সাথে কোনো কিছু পার হওয়া। এটা প্রিপোজিশনের ক্লাস আমি পড়িয়ে থাকি, অ্যাক্রস এবং থ্রো। এই জিনিসটা আমি প্রিপোজিশনের ক্লাসে পড়িয়ে থাকি, অ্যাক্রস এবং থ্রো। ধরেন এটা হচ্ছে একটা মাঠ, এই মাঠে আপনি দুই ভাবে অতিক্রম করতে পারবেন। একটা হচ্ছে গতি দিয়ে, গতি দিয়ে অ্যাক্রস, এবং গতি কম দিয়ে। গতি কম দিয়ে মানে কম গতিতে হেঁটে হেঁটে, একটা হচ্ছে দৌড়ে গেলে অ্যাক্রস, হেঁটে গেলে থ্রো। এবং এই মাঠের বাইরে থেকে ভেতরে যখন যাচ্ছেন সেই ক্ষেত্রে বসে ইনটু প্রিপোজিশন। আরো এই মাঠ দিয়ে বেশ কিছু প্রিপোজিশন হয়, যে জিনিসটা আমি ক্লাসে দেখিয়ে থাকি। আজকে যেহেতু প্রিপোজিশনের ক্লাস না, তো সেজন্য হয়তোবা খুব একটা সময় পাচ্ছি না, তো সেজন্য হয়তোবা দেখাতে পারছি না। হ্যাঁ, তো সেজন্য অ্যাক্রস এবং থ্রো এর যে ব্যাপারটা আছে সেটা যদি একটু বলি, এই জায়গার মধ্যে আপনাদের গুরুত্বপূর্ণ। তাহলে যখন বলা হচ্ছে শি সোয়াম অ্যাক্রস দ্য রিভার, এখন সোয়াম অ্যাক্রসটা কি? মানে গতির সাথে যখন বোঝায়, কোনো কিছু যখন গতির সাথে অতিক্রম করছেন, ক্রস করছেন, সেক্ষেত্রে সোয়াম সোয়াম অ্যাক্রস হয়ে যায়। এবং গতি যদি না থাকে সেক্ষেত্রে থ্রো হয়ে যায়, অর্থাৎ ওয়াকড বা পাস্ট থ্রো দ্য জঙ্গল। ফর এক্সাম্পল আমি যদি বলি শি সোয়াম অ্যাক্রস দ্য রিভার
যদি বলি she swam across the river, কিন্তু he passed through the jungle. He passed through the jungle. সে জঙ্গলটা হেঁটে হেঁটে অতিক্রম করেছে। He passed through the jungle but swam across the river. সেক্ষেত্রে যখন swam across বলছেন, swam across টা হলো কেন? কারণ সাঁতার তো তাড়াহুড়া করেই করতে হবে নাকি? সাঁতার বলে এক হাতে সাঁতার দিয়ে আরেক হাতে হাই হ্যালো বলার সময় আছে? ডুবে না যাবেন। তো সাঁতার দেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করেই দিতে হবে। তাহলে swam across সাঁতারের ক্ষেত্রে, কিন্তু pass through যখন হেঁটে যাচ্ছেন সেক্ষেত্রে pass through হয়ে যায়। এই হচ্ছে pass through এবং across এর পার্থক্য। তাহলে she swam across the river। তাহলে এই পেজটা লিখে ফেলেন তো। স্যার হয়ে গেছে। ওকে, তাহলে এরপরে যদি যাই, সেটা হচ্ছে তার বাড়ি রাজশাহী। হি কামস ফ্রম রাজশাহী। তার বাড়ি রাজশাহী। এটা 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 আমি দেখিয়েছিলাম আপনাদেরকে একটু আগে, যেটা আহ, কেউ যখন কোনো জায়গা থেকে আসে, মানে কারোর যখন কোনো মানে থাকে না হোম ডিস্ট্রিক্ট বা কোনো জায়গা, সেটাকে বোঝানোর ক্ষেত্রে আপনার কামস ফ্রম এই কথাটা ব্যবহৃত হয়ে থাকে। তাহলে যখন বলা হচ্ছে তার বাড়ি রাজশাহী, সেটা হচ্ছে হি কামস ফ্রম রাজশাহী। এবং তারপরে কি, সে তোমাকে দিয়ে এটা করাতে পারে, হি ক্যান মেক ইউ ডু ইট, যেটা একটা পজিটিভ ভার্ব। লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট, এই জাতীয় কথাগুলো একটা পজিটিভ ভার্ব হয়ে থাকে। আমরা কি জানি পজিটিভ ভার্ব হচ্ছে লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট। তো এই জাতীয় ভার্বের পরে সাবজেক্ট থাকলে তার একটা কাজ হয়, এবং সাবজেক্ট না থাকলে তার আরেকটা কাজ হয় আর কি। তো সেক্ষেত্রে যখন লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট দেখতে পাচ্ছেন আপনি একটা সেন্টেন্সে, এরপরে যখন সাবজেক্ট আছে, এরপরে মানে লেট, মেক, হেল্প এর পরে সাবজেক্ট যদি থাকে, তাহলে এরপরে ভার্বের বেস ফর্ম বসে। সেক্ষেত্রে সে তোমাকে দিয়ে এটা করাতে পারে, হি ক্যান মেক ইউ ডু ইট। অবশেষে শত্রুটা বশ্যতা স্বীকার করলো। অ্যাট লাস্ট দ্য এনিমিজ গেভ ইন। দিন আনে দিন খায়, লিভ লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ।
দিন আনে দিন খায়, লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। ঠিক আছে, তাহলে অবশেষে শত্রুরা বশ্যতা যখন স্বীকার করলো, সেটা হচ্ছে অ্যাট লাস্ট দা এনিমিজ গেভ ইন। তাহলে গেভ ইন কথাটার অর্থ কি দাঁড়ায়? গেভ ইন কথাটার অর্থ হচ্ছে বশ্যতা স্বীকার করা। এরপরে যখন আপনার বলা হচ্ছে কি লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, সেটা কি? যখন কেউ দিন আনে দিন খায়, মানে কোন রকমে বেঁচে আছে আর কি, দিন মানে দিনেরটা দিনেই শেষ হয়ে যায়, তো সেক্ষেত্রে লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ লিখে ফেলেন এটা। লেখা হলে রান লিখবেন। আচ্ছা, জি স্যার। ওকে, গুড। এরপরে যদি যাই, সেটা হচ্ছে আমি সন্ধ্যার পর কদাচিৎ বাইরে যাই, আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক। ডাস্ক কথাটা কি? এটার অর্থ হচ্ছে গোধূলি। গোধূলি কি চেনেন? স্যার সূর্য ডোবার আপনি হচ্ছে লাল। গোধূলির সাথে সূর্য ডোবার কোনো সম্পর্ক নাই। গোধূলি হচ্ছে একটা এমন সময় যে সময়টায় রাখালরা ওই মানে, হ্যাঁ ঠিক আছে, ইন দ্যাট কেস ঠিক আছে, মানে সূর্য ডোবার আগের মুহূর্ত। গোধূলি হচ্ছে কি গরুর ধুলি। ওই যে আপনার রাখালরা যখন সূর্য ডোবার আগে, যখন গরু চড়ানোর কাছ থেকে, মানে ওই ইয়ে থেকে যখন বাসায় নিয়ে যায় আর কি, ক্ষেত ক্ষেত না ঠিক, ওই যে চট থেকে যখন বাসায় নিয়ে যায়, তো সেই সময় দেখবেন আপনার গরুরা যখন হাঁটে তখন একটা ধুলির সৃষ্টি হয়। ওই ধুলির যে সময়টাকে, এটাকে বলা হয় গোধূলি। তো গরুরা তো আপনি এখন বলতে পারেন স্যার গরু তো দুপুরেও হাঁটতে পারে। হ্যাঁ, গরু দুপুরেও হাঁটতে পারে, বাট স্টিল বোঝানো হয় সন্ধ্যার যে সময়টা আছে সেই সময়টাকে, যে যখন বাড়িতে রাখালরা গরু নিয়ে ফিরে চলে আসে। তো সেক্ষেত্রে আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক। তাহলে হার্ডলি কথাটা অর্থ কি? এটা অর্থ হচ্ছে কদাচিৎ বা রেয়ারলি। কদাচিৎ বা রেয়ারলি, আমি রেয়ারলিটা বলি, আমি রেয়ারলিটা বেশি পছন্দ করি। কদাচিৎ কথাটা কেমন জানি, তাহলে রেয়ারলি বা হার্ডলি। তাহলে এটাকে আমি যদি আরো দু একটা বলি সেন্টেন্স, সেক্ষেত্রে আমি সকাল 8টার পর কদাচিৎ ঘুমাই, হার্ডলি স্লিপ আফটার 8 AM ইন দ্য মর্নিং। আমি যদি বলি আমি দুপুর 12টার পরে কদাচিৎ পড়তে বসি, আই হার্ডলি স্টাডি আফটার 12 PM। এই হচ্ছে কথা। যেখানে এরপরে যখন বলা হচ্ছে যাকে দেখতে নারী তার চলন বাঁকা, ফলস আর থিক ওয়্যার লাভ ইজ থিন, মানে যখন আপনার ভালোবাসাটা কম, যখন ভালোবাসাটা কম সেই জায়গায় দেখবেন প্রচন্ড পরিমাণে দোষ খুঁজে বেড়ায় সবাই। যার ভালোবাসা কম আছে সেই জায়গার মধ্যে দোষটা খুঁজে বেড়ায়। ফলস আর থিক ওয়্যার লাভ ইজ থিন। তাহলে যখন বলা হচ্ছে দেখতে নারী তার চলন বাঁকা, ফলস আর থিক, থিক মানে কি জানেন? থিক মানে হচ্ছে ভারী বা মোটা, মানে থাকে না যে ভারী টাইপের কিছু। আর থিন মানে কি পাতলা বা চিকন টাইপের কিছু। তাহলে ফলস আর থিক ওয়্যার লাভ ইজ থিন, মানে যাকে দেখতে নারী তার চলন বাঁকা, মানে যাকে দেখতে পছন্দ না তাকে আপনি সবসময় তাকে বলবেন যে এই তোমার এটা ভালো না সেটা ভালো না, এই আর কি। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। কথাটা কে বলেছেন বলেন তো, পারবেন? টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, তিনি একজন বিখ্যাত সাহিত্যিক ইংরেজি ভাষার, তাকে ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলা হয়, জফরি চচার। জফরি চচার এই কথাটা বলেছেন, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। এবং এটা আপনাদেরকে লিখিয়েছে লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্কর, যেটা কেনা বলেছেন আলেকজান্ডার পোপ। এরপরে কি মেনি ম্যানস মেনি মাইন্ড, নানা মুনির নানা মত, লিখে ফেলেন তো।
আচ্ছা, এরপরে যদি যাই সেটা হচ্ছে কি টিট ফর ট্যাট। টিট ফর ট্যাট, ঢিল মারলে পাটকেল খেতে হয়, যত গর্জে তত বর্ষে না। এ বার্কিং ডগ সেলডম বাইটস, শেষ ভালো যার সব ভালো তার, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। এটা কিন্তু আমরা লিখেছি। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রুথ। অর্থাৎ অধিক রাঁধুনি যদি থাকে তরকারিটা ভালো হয় না। ঢাকা কিসের জন্য বিখ্যাত? হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর? লিখে ফেলেন তো। স্যার ব্রুথ মানে কি? ব্রুথ মানে কি ঝোল? ব্রুথ মানে ঝোল, তরকারি। ঢিল মারলে পাটকেল খেতে হয়, টিট ফর ট্যাট, যত গর্জে তত বর্ষে না। বার্কিং ডগ সেলডম বাইটস, শেষ ভালো যার সব ভালো তার, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রুথ। অর্থাৎ বেশি রাঁধুনি থাকলে তরকারিটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, ওই যে আপনি বলবেন একরকম করে রান্না করার জন্য, আপনার শাশুড়ি বলবে আরেক রকম করে রান্না করার জন্য। পরে যে ভদ্রলোকের খাওয়ার ইচ্ছা হয়েছে, মানে আপনার হাজবেন্ড, সে বাসার মধ্যে বলবে যে আরে খেতে চেয়ে তো ভুলটা করেছিলাম। তো এই হচ্ছে অবস্থা আর কি। টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রুথ। ঢাকা কিসের জন্য বিখ্যাত? হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর? এখন ঢাকা না বলে আপনি চট্টগ্রাম, সিলেট যে কোনো জায়গার কথা বলতে পারেন। তাহলে লিখে ফেলেন তো জিনিসটা। হয়েছে? জি স্যার। এরপরে যদি বলি, আমি কাজটি করিয়েছি। কাউকে দিয়ে কোন একটা কাজ করানোর কথা যখন বলে সেক্ষেত্রে হয়ে যায় কি আই হ্যাভ গট দ্য ওয়ার্ক ডান। আমি কোন একটা মানুষকে দিয়ে কোন একটা কাজ করিয়েছি। আই হ্যাভ গট দ্য ওয়ার্ক ডান। জীবন পুষ্পসজ্জা নয়। লাইফ ইজ নট আ বেড অফ রোজেস। লাইফ ইজ নট আ বেড অফ রোজেস। জীবন কোনো পুষ্পসজ্জা নয়। সাথী আমার পরিচিত, সাথী ইজ নোন টু মি। গাছটিতে ফুল ধরেছে, দ্য ট্রি ইজ ইন ফ্লাওয়ার। এই বইখানে আমি খুঁজছি, দিস ইজ দ্য বুক আই এম লুকিং ফর। এখন বইয়ের জায়গায় যদি আপনার বই না বলে কলম বলে, তাহলে দিস ইজ দ্য পেন আই এম লুকিং ফর। আপনার যদি কলমের জায়গায় বলে বোতল, পানির বোতল, দিস ইজ দ্য ওয়াটার বোতল আই এম লুকিং ফর। দিস ইজ দ্য গ্লাস আই এম লুকিং ফর। চশমা, দিস ইজ দ্য পার্সন আই এম লুকিং ফর। মানুষটির জন্য আমি খুঁজছি। তাহলে এই জায়গাটা লিখে ফেলেন। একটা দিয়ে অনেকগুলো করা যায়। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এরপরে যদি আমরা যাই, সে হাসতে হাসতে ঘরে ঢুকলো। দ্য গার্ল এন্টার্ড দ্য রুম লাফিং। তাহলে আপনি এখানে বলতে পারেন যে স্যার দ্য গার্ল হলো কেন? কারণ অপশনে দ্য গার্লই ছিল, আর কেউ ছিল না। বয় লিখলেও হবে। কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। দ্য অথরিটি টুক হিম টু টাস্ক। আমি চাপান করি না, আই ডু নট টেক টি। লোভে পাপ পাপে মৃত্যু। গ্রিড লিডস টু সিন অ্যান্ড সিন লিডস টু ডেথ। লিখে ফেলেন খুব জলদি। 6টা আমার ক্লাস শেষ হয়ে যাবে, আরেকটা ক্লাস শুরু করতে হবে এখানে। স্যার এর আগের স্লাইডটা পুরোপুরি লিখতে পারিনি, তো আচ্ছা, একটু স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতাম। ফেলেন তাহলে। হ্যাঁ, একটু স্ক্রিনশট নিয়ে ফেলেন তাহলে এই জায়গাটা। জি স্যার শেষ। আচ্ছা, এটাও তাহলে স্ক্রিনশট নিয়ে ফেলেন। জি স্যার শেষ। ওকে। এরপরে তো এমসিকিউ তার সমস্যা না, আপনাদের এমসিকিউ তার আসবে না, রিটেন মানে রাইটিং পার্ট আসবে আর কি। তো ঠিক আছে, আজকে ক্লাস তাহলে এখানেই শেষ করছি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে ফিল ফ্রি টু আস্ক, আর যদি না থাকে তাহলে আজকে এখানেই শেষ করছি। হ্যাঁ, কোনো কিছু কারো জানার নাই আশা করছি। ঠিক আছে, তাহলে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।